3 বছর পর 2 কাঁধে ব্যাগ ঝুলিয়ে হালকা পাতলা গঠনের একটা ছেলে ভার্সিটির গেট দিয়ে ঢাকা ভার্সিটিতে প্রবেশ করে। কয়েক পা আসার পরে ছেলেটা একটু থামে, চারপাশে ভালো করে লক্ষ্য করে ও সব দিকে একবার চোখ বুজে নেয়। অনেক ঢিলে একটি কালো প্যান্ট, সাথে অ্যাশ করা ঘি কালারের লম্বা হাঁটা শার্ট। শার্টের বোতামগুলো সবটা লাগিয়ে কটেনো হাত খুলে নিতে সবাই এগিয়ে যায়। নিক্সটের মার্কেট থেকে কেনা সাধারণ 2 ফিতাওয়ালা জটি জুতার যেন করুণ অবস্থা। ব্যাগটাও যেন বেশ পুরনো, হয়তো 5 বছর ধরে এমনি ব্যাগ বাড়িতেই পড়েছিল। ছেলেটা আরও কিছু দূর যেতে থেমে যায়, ক্যাম্পাসের দিকে চোখ যায়। কয়েকজন বন্ধু সার্কেল গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, কারো চুল লাল, কারো চুল হলুদ। ছেলেটা নিজের চুলগুলো একটু টেনে নাকের উপরে আনে। লম্বা লম্বা আতকের মাখা চুলগুলো দেখে মনে মনে একটু হাসি পায়। চুলগুলো এলোমেলো করে এক পাশ দিয়ে চোখে চশমাটা ঠিক করে নেয় ও। সবার গায়ের পোশাকের দিকে ভালো করে তাকায়, বোঝাই যাচ্ছে কত দামি পোশাক ওদের গায়ে। আর ছেলেটা মাত্র 1 থেকে 150 টাকার শার্ট কিনে কোনো রকমে পরে ভার্সিটিতে এসেছে। সে আরেকটু এগিয়ে গিয়ে অবাক হয়, কিছু ছেলে মেয়ে একে অপরের সাথে খুব কাছে বসে বসে গল্প করছে আর হাসছে। ছেলেগুলোর প্যান্ট এতটাই ছেঁড়া থাকবে নতুন ছেলেটা একদমই আশা করেনি। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ওর। পুরো ভার্সিটির সব স্টুডেন্ট পোশাকগুলো এত আকর্ষণীয়, সেই তুলনায় ছেলেটার কিছুই নেই। একদম ক্লিন শেপ, চোখে চশমা, চুলগুলো উস্কো খুস্কো। একটু এগোতেই খেয়াল করে কয়েকজন সাইকেল বয় ওর দিকে এগিয়ে আসছে। 5 জন ছেলে সাইকেল চালিয়ে আসছে। ছেলেগুলো সাইকেল গ্যাং নামেও ভার্সিটিতে পরিচয়। ছেলেটা কিছুটা ভয় পায়, এমনিতেই সে নতুন, তার উপর ওর বাবা একজন শহরের গরিব রিক্সা চালক রহিম শেখ। ছেলেটাকে নিজে রিক্সা করে নামিয়ে দিয়ে গেছে। ছেলেটা মাঝে মাঝে বাবার অসুস্থতায় রিক্সা নিয়ে বের হয়। বেশ ভাগ্যক্রমে সে ঢাকা ভার্সিটির চান্স পেয়েছে। বাবা যখন ওকে নামিয়ে দিচ্ছিল, কোথা থেকে 2 জন পাগল এসে রহিম শেখের জামা টেনে ধরে বলে, ওই কিছু দে, কিছু খাবো দে। কি রে, তোর ছেলে নাকি? কিছু দে দে। এক পকেট থেকে 200 টাকার নোট ওই পাগল ছেলে দুজনের দিকে বাড়িয়ে দেয়। ওরা সাথে সাথে তা নিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। রহিম শেখের পাশে দাঁড়িয়ে থাকা নতুন ভার্সিটির ওই স্টুডেন্ট একটু মুচকি হাসে, পাগল দুজনের দিকে তাকিয়ে হাসি দেয়। পাগল দুজনে হেসে হেসে বলে, ভালো আছিস? যা ভেতরে যা, বই পড়। তারপর ওরা চলে যায়। রহিম শেখের মুখে সে সকাল সকাল 20 টাকা খরচা হওয়া একটা রাগ, সেটা মুখে দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটা যখন ভিতরে প্রবেশ করবে তখনই রহিম শেখ বলে, বাবা কিছু লাগলে আমায় কইবি, মন দিয়ে পড়াশোনা করবি। সাইকেল বয়েজদের মাঝখানে ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। 5 জন ছেলে সাইকেল হেলমেট পরে ছেলেটার চারপাশে ঘুরতে থাকে, কিন্তু কেন তারা এভাবে ঘুরছে তার কোনো কারণ জানা নেই। ভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে কিছুটা দূরে এসে দাঁড়ায়। সবার মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। হয়তো সবাই ভাবছে ভুল করে এমন পোশাকে কোনো এলিয়েন ভার্সিটিতে এসে দাঁড়িয়েছে। সাইকেল গ্যাং এমনি এমনি কিছুই করে না, তাই সবাই যখন দেখলো সাইকেল গ্যাং এর লোকেরা সবাই ছেলেটার চারপাশে এসে ঘুরঘুর করতেছে, তখনই সবাই গোল হয়ে দাঁড়িয়ে দেখছে কি হয়। হঠাৎ সাইকেল গ্যাংয়ের কেউ থেমে যায়। দামি সাইকেল, দামি পোশাক, সব কিছু দেখার মতোই। ওরা থেমে দাঁড়ায়। দামি সাইকেল, দামি পোশাক, সব কিছু দেখার মতোই ওরা থেমে দাঁড়ায়। একজন লোক এসে হাবা গাবার টাইপের ছেলেটার সামনে দাঁড়ায়। মাথা থেকে হেলমেট খুলতে হাবা ছেলেটা কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে। ব্যক্তিটি একটা মেয়ে, নাম নেহা। নেহা হলো এই ভার্সিটির মোস্ট টপার এবং বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, যা মন চায় তাই করে। সাইকেল গ্যাংয়ের লিডারও। ভার্সিটি থেকে কোনো পিঁপড়ে প্রবেশ করলেও তার কাছে খবর যাবে। আর এই ছেলেটা তো নতুনই। নেহা এসে কোনো কথা না বলে ছেলেটার চশমাটা খুলে নিয়ে মাথায় একটা গাঁটটা দিয়ে বলে, নাম কি তোর? ছেলেটা ভয় পায়, বড় একটি ঢক গিলে সামনে নেহা নামের মেয়েটির দিকে তাকায়। প্রথম দিন এরকম কিছু হবে ছেলেটা কখনো কল্পনাও করেনি। ভয়াতর দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে ছেলেটি বলে, জি জি, আমি রাফি। তারপর
মাথাটা ঘোরানোর আগেই বলি, গল্পটা সবাই শেষ অবধি পড়বেন। মাথা ঘোরানোর কোনো দরকার নেই বা চিন্তা করার কোনো কারণ নেই। চ্যাপ্টার 1 নিলয় চ্যাপ্টার 2তেই আছে, চ্যাপ্টার 1-এর নিলয় চ্যাপ্টার 2তেই আছে। আবারও বলছি, কে এই রাফিয়ান? প্রশ্নটা কিন্তু এখনও থাকবে। রাফিয়ান গল্পের মূল টুইস্ট, কে রিয়েল রাফিয়ান? রাফির কথা শুনে সবাই বেশ জোরে হাসতে থাকে। এরকম ভয়ে কেউ কোনোদিনও এই নেহাদের সামনে কখনো কোনো কথাই বলেনি। সবাই রাফির এমন উত্তরে জোরে জোরে হেসে ওঠে। লিমন নামের একটা ছেলে নেহার পাশে এসে দাঁড়ায়। রাফির শার্ট টেনে বলে, কিরে গান্ডো, কি পরে আসছিস? ডাস্টবিন চিনিস? ও, তোর তো চেনারই কথা। নিজেই তো একটা আস্ত ডাস্টবিন। চারপাশে তাকিয়ে ভালো করে দেখ, তোর মতো কাউকে খুঁজে পাচ্ছিস? পাবি না। এখানে সবার পোশাক দেখ আর তোর পোশাক দেখ। বুঝতেছি না, তোর মতো একটা মাল, মানে বলতে পারিস এলিয়েন, এখানে কিভাবে ঢুকলো? রাফি সবার দিকে তাকায়। আসলে সবার পোশাক যথেষ্ট পরিপাটি আর দামি। সবার মধ্যে রাফিকে কেমন যেন ডাস্টবিনেই মনে হচ্ছে। ভার্সিটির মেয়েরা ওইদিকে তাকিয়ে বেশ জোরে জোরে হাসতে থাকে। রাফি মাথাটা নিচু করে কখন যে চুপিসারে কান্না শুরু করে দিয়েছে রাফি নিজেও জানে না। ঢিলে পোশাক কেমন যেন সব অন্যরকম লাগছে ওর। আসলে সে কি ভুল করে এখানে পড়তে এসেছে? নেহা হাসি হাসি মুখ করে বলে, সত্যিই ভাই, তুই একটা মালে রে। কিভাবে এখানে তুই? তোর কোনো ছোট বোন বা ভাই পড়ে দেখা করতে আসছিস? সালা কি ধরনের দেখতে লাগছে তোকে জানিস? যা বেরিয়ে যা, তোকে যেন কখনো ক্যাম্পাসে আমাদের সামনে না দেখি। সবাই নেহার সাথে সহমত পোষণ করে জোরে জোরে হাসি দেয়। রাফি নেহার দিকে একবার তাকায়। শর্ট টি শার্ট আর টাইট জিন্সের সাথে চুলগুলো গোছানো, মুখে হালকা মেকআপের প্রলাপ। মেয়েটাকে বেশ আকর্ষণীয় লাগছে, অতি সুন্দরী। মেয়েটা ভার্সিটির খ্যাত গরিব নতুন ছেলেটাকে নিয়ে ঢল করে হাসছে। দেখুন, আপনারা আমার সাথে এভাবে কথা কেন বলছেন? আমি তো কিছুই চিনি না, নতুন এসেছি। ওরে, মালটা তো বেশ শুদ্ধ করেই কথা বলে। তা বাবা, তুমি কোন ডিপার্টমেন্ট? জি, ইংলিশ ডিপার্টমেন্ট। কি, তুই ইংলিশ ডিপার্টমেন্টে পড়িস? ভাইয়া। কোন বর্ষ? জি, প্রথম বর্ষ। রাফি আর কিছু বলে না। এমন অপমান সে কোনোদিনও হয়নি। সে সবাই দিকে একবার তাকায়। সবার ফ্যাশন হাই লেভেলের। রাফি আবারও মাথা নিচু করে নেয়। খুব কষ্ট হচ্ছে ওর। সবাই দিকে আর না তাকিয়ে চলে আসবে তখনই নেহা ডাক দেয়, তা বাবা রাফি, তোমাকে এখানে কে ভর্তি করিয়েছি? আমার বাবা। তোমার বাবা কি করেন? রিক্সা চালক। আহারে, এ কারণেই এমন গন্ধ। আচ্ছা যা, তোকে পরে দেখে নেব। নেহার কথা বলা শেষে ওরা সাইকেল নিয়ে চলে যায়। সাইকেল চালিয়ে ওরা গেটের কাছে আসে। প্রতিদিনের মতো দুজন পাগলকে ওরা বসে থাকতে দেখে গেটের সামনে। একজন হাফ প্যান্ট পরা আর একজন ফুল প্যান্ট। তবে যে ফুল প্যান্ট পরে তার এক পায়ের প্যান্ট হাফ করায়, চুলগুলো ময়লা আর অনেক বড় হয়ে মাথার উপর জট পেকে আছে। মুখ ভর্তি দাড়ি, গফের কারণে ঠিকমতো চেহারা চেনা যায় না ওদের। নেহারা সামনে আসতেই পাগল দুটো ওদের সামনে এসে দাঁড়ায়। অন্যমনস্ক থাকায় ওরা সবাই ওই দুজন পাগলের সাথে ধাক্কা লেগে হুটমুড়িয়ে পড়ে যায়। নেহার অনেকটা কেটে যায় হাতে। পাগলেরা জোরে জোরে হাসতে হাসতে বলে, কি মজা, কি মজা! ওরা পারে না সাইকেল চালাতে। ওই, আমাকে দিবি সাইকেল চালাবো? দে না, দে দে। নেহা উঠে দাঁড়ায়। মেজাজটা অনেক গরম হয়ে যায়। তার উপর পাগলদের এমন অত্যাচার প্রতিদিনই দেখতে হয় ওদের। লিমন আর আকাশ এগিয়ে আসে। প্রথম জনকে জোরে একটা খুশি দিয়ে বলে, শালা ভাইনচোদ, তোদের জন্য প্রতিদিন আমরা ঝামেলাতে পড়ি। তোদেরকে মেরে জায়গা ছাড়া করব, বুঝেছিস? পারে না চালাতে, কি মজা! মার খেয়েও একজন এমন হাসি দিয়ে কথা বলে। আকাশ এগিয়ে এসে তাকে খুশি মারতে যাবে তখনই নেহা জোরে জোরে বলে ওঠে, ওই থাম নীলা, ম্যাম আসছে। আকাশ কথাটা শুনে চুপচাপ রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে নেয়। নীলা ম্যাম হলো ভার্সিটির ইংলিশ টিচার, অনেক রাগী আর গম্ভীর। এখনও বিয়ে করেননি তিনি। ভার্সিটির অনেক স্টুডেন্ট তার সামনে হয়ে থাকলেও পিছনে নীলাকে নিয়ে প্রেমপত্র লিখতে থাকে।
নীলার বাবা মেহরাব সাহেব এখন শহরের মেয়র। প্রভাবশালী বলে নীলা রোজ নিজের গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে। ক্লাস ছাড়া তিনি তেমন কারোর সাথে কথা বলে না। সবাই অনেক বেশি মজা পায়। নীলার গাড়িটা ওদের সামনে এসে থামে। সবাই ভয় নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা গাড়িটা ব্রেক করে নেমে দাঁড়ায়। ঘন কালো চুল, রোজ দামি শাড়ি পরে, চুলগুলো বেশ সুন্দর করে সাইজ করে খোলা, চোখে চশমা পরে ভার্সিটিতে আসেন, পায়ে হাই হিল। আজকে নীলা শাড়ি দেখে কালো স্টুডেন্ট চশমা চোখগুলো খোলা রেখে উনি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেগুলো এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল। নীলা গাড়ি থেকে নেমে গালে হাত দিয়ে বসে থাকা হাসি হাসি মুখের পাগলটার দিকে তাকিয়ে রইল। প্রতিদিন নীলা এই পথে যাওয়ার সময় বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে একটা পাগল ওর দিকে বেশ মায়াবী আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রথম পাগল দুটাকে নীলা দেখেনি, কিন্তু আজ থেকে 8 মাস আগে নীলা একদিন ভার্সিটিতে আসার পথে দুজন পাগলকে ভার্সিটির সামনে বসে থাকতে দেখে। এরপর প্রায় খেয়াল করে দেখেছে ওদের মধ্যে একজন রোজ নীলার দিকে তাকিয়ে থাকে। প্রথমে নীলা ভাবতো এটা ফুল, কিন্তু যতক্ষণ না নীলা আড়াল হবে ততক্ষণ ওই পাগলটা নীলার দিকে তাকিয়ে থাকবে। নীলা লুকিং গ্লাসে বহুবার এটা খেয়াল করেছে। আরও একটা ব্যাপারই খেয়াল করেছে, যখন নীলার দিকে তাকায় ওই লম্বা করে পাগলটা, তখন পাগলামির কোনো বহিঃপ্রকাশ নীলা এই অবধি দেখেনি। একদম শান্ত দৃষ্টি, চুপচাপ এবং স্বাভাবিক হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। একদিন নীলা নিজ নিজ থেকে ওদের সামনে এসে দাঁড়ায়। স্বাভাবিক মানুষের মতো নীলাকে দেখে একজন মাথা নিচু করলো। লম্বা গাছের পাগলটা নীলার চোখের দিকে স্বাভাবিক হয়ে তাকিয়েছিল। নীলা সেদিন বলে, কিছু খাবি? ওরা দুজন কোনো কথা বলেনি, আর নীলাও কোনো প্রকার পাগলামো দেখেনি। শেষে নীলা গাড়ি থেকে টিফিন বক্সটা ওদের সামনে এনে দিয়ে যায়। তারপর যখন চলে যাবে সেই পাগলটা নীলার দিকে চেয়ে থাকতো। নীলা গাড়ি থেকে নেমে দুজন পাগলের কাছে যায়। যেই নীলাটার দিকে তাকিয়ে থাকতো সেই পাগলটা গালে হাত দিয়ে বসে আছে, কারণ লিমন তাকে ঘুষি মেরেছে, তাই গালের অনেকটা কেটে গেছে। নীলা কাছে আসতেই পাগলটাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ওর ফ্রেন্ডটি ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছে দেয়, তারপর গম্ভীর গলায় লিমনকে ডাক দেয়। লিমন, সরি ম্যাম, আমরা কিছু করিনি। প্লিজ ম্যাম, কিছু বলবেন না। তুমি চুপ করো। তোমাদের বাদরামর সব খবর আমার কাছে আসে। পড়াশুনোতে ভালো বলে ভেবো না সব কিছু ক্ষমা করে দেব। আসলে ম্যাম, ওরা দুজন হুট করে সামনে চলে আসে। দেখুন না নেহার কতটা কেটে গেছে। তোমাদের মতো ওরা বোঝে বলো? না। তাহলে কেন ওকে মারলে? লিমন, সরি বলো। যাও সরি বলো ওদের। তোমাদের থেকে বয়সে ওনারা বড়। যতই পাগল হোক, যেন কোনো বেয়াদবি আর না দেখি। লিমন এসে সরি বলে, কিন্তু সবাই অবাক হয়। ওই পাগলটার হাতে রুমাল নিয়ে রুমালের দিকে তাকিয়ে আছে। এরপর সবাই চলে যায়। নীলা গাড়িতে উঠতে চাপে, তখন ওই পাগলটা দৌড়ে নীলার পাশে এসে দাঁড়ায়। একদম যেন সব স্বাভাবিক হচ্ছে, কোনো রকম পাগলামো ছিটে ফোটাও নীলা আর ওদের মধ্যে দেখছে না। কি হয়েছে? কিছু লাগবে তোমাদের? আচ্ছা আচ্ছা, সকাল থেকে কিছু খাস নাই তাই তো? ওকে, দাঁড়া, খাবার দিচ্ছি। না। প্রথমবার নীলার সাথে কথা বলে ওঠে, আর না শব্দটা খুব সাধারণভাবেই বলে ওঠে। নীলা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। আচ্ছা, আমার ক্লাস আছে, যাচ্ছি। তোমাদের কোনো সমস্যা হবে না আর। নীলা চলে যায়। নীলা গাড়িতে বসতেই দেখে পাগলটা ওই দিকেই তাকিয়ে আছে, হাতে রুমাল নিয়ে। নীলা এগিয়ে যেতে থাকে। লুকিং গ্লাসে দেখে তখন ওই পাগলটা ওই দিকেই তাকিয়ে আছে। নীলা 3য় বর্ষে 1ম ক্লাস, ইংলিশ ডিপার্টমেন্টে। নেহা, লিমন, আকাশ, অনু, শাহিদ আর সুমন বেশ মনোযোগী ক্লাসে। ওরা বাইরে বাদরামো করলেও কেবল পড়াশোনার সময় ওরা ভালো থাকে। ক্লাস শেষ করে ওরা আবারও সবার পেছনে লাগে। সবাই ক্লাসে নীলা ম্যাডামের জন্য বসে আছে। কেউ একবার দরজার দিকে তাকায়, আর একবার কেউ বাইরে দেখে নীলা ম্যাডাম আসছে কিনা। শেষ ঘন্টা পড়ে যায়, এখনই নীলা ম্যাডাম আসবে। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। একটা কালো ছায়া সবাই দেখতে পায়। ছায়াটা দেখে সবাই যখন দাঁড়াতে যাবে, দেখে সকালে সেই
গাড্ডা আতেল আবাল মার্কার রাফি নামের ছেলেটা ভেতরে প্রবেশ করছে। নেহারা অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু আগেই তো এই ছেলেটা পড়লো প্রথম বর্ষে পড়ে, তাহলে হঠাৎ তৃতীয় বর্ষে? বিষয়টা রীতিমতো নেহাকে অবাক করে দেয়। রাফির দিকে তাকিয়ে পুরো ক্লাস হঠাৎ চুপ হয়ে পড়ে যায়। সবাই এক দৃষ্টিতে এই ক্ষেত আতের মার্কা ছেলেটার দিকে তাকিয়ে আছে। রাফি কিছুটা বিব্রত হলো সামলে নেয়। মাথাটা উঁচু করে তাকাতে পারছে না, কেমন যেন লজ্জা আর ভয় ওকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তার উপর সকালে সে অনেকটা হাসির পাত্র হিসাবে পরিচিত লাভ করেছে। সবাই দিকে তাকিয়ে বলতে কোথাও সিট ফাঁকা আছে কিনা তা দেখার জন্য চোখ তুলে তাকায়। সবাই অবাক হয়, হঠাৎ করে প্রথম বর্ষে পড়া ছেলেটা তৃতীয় বর্ষে এসে ক্লাস করছে। হয়তো সবাই ভাবছে এটা আজ তো আহামক ভুল করে এই ক্লাসে ঢুকে পড়েছে। রাফি দেখে পিছনের বেঞ্চটা ফাঁকা পড়ে আছে। রাফি ব্যাগটা সামনে বুকের সাথে জড়িয়ে ধরে কোনো দিক না তাকিয়ে হাঁটা শুরু করে। নেহা জোরে জোরে ডাক দিয়ে ওঠে, এই গান্ডু। রাফি দাঁড়িয়ে যায়। পুরো ক্লাস তখন পিনপতা নীরবতা বিরাজ করছে। একজন প্রভাবশালী বড়লোকের একমাত্র মেধাবী ছাত্রী একজন গরিব রিক্সা চালকের ক্ষেতমার্কা ছেলেকে যেভাবে ডাক দিয়েছে, সবাই রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। অবশ্যই সবাই রাফির দিকে তাচ্ছিল দৃষ্টিতে তাকিয়ে আছে। তুই এই ক্লাসে কেন? তুই জানিস এটা একমাত্র শাখা যেখানে সবাই উচ্চ পদস্থ কিংবা মেধাবী স্টুডেন্ট ছাড়া আর কেউ পড়ে না। তুই এখানে কেন? তুই না বললি প্রথম বর্ষে? সরি, আসলে তখন সরি? তুই ইংলিশ বুঝিস? শালা গাইয়া খ্যাত গান্ডু, ইংলিশ বলো আমাদের সামনে, তাই না? তুমি এখানে কোনো গা থেকে তোর গন্ধ আসছে। এটা ঘামের গন্ধ। আপনাদের মতো বডি স্প্রে কেনার টাকা নেই। আবার মুখে মুখে কথা বলিস। লিমন কথাটি বলে রাফির জামার কলার টেনে ধরে। আকাশ ওর ব্যাগটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। রাফি একবার জামার কলার থেকে হাতটা সরানোর চেষ্টা করতে লিমন আরও চেপে ধরে। এক হাত দিয়ে রাফির জামার কলার ধরে আরেক হাত দিয়ে রাফির গলা টিপে ধরে বলে, এত সাহস কি করে হয় তোর? দেখুন, আমি তো আপনাদের কিছুই পড়িনি বা কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনারা আমার সাথে এমন করছেন? গ্রাম থেকে গরিব রিক্সা চালকের ছেলে বলে আমার সাথে এমন করছেন? লিমন আর কোনো কথাই বলে না, জোরে একটা রাফির গালে চড় দিয়ে গালি দিয়ে ওঠে। রাফি কয়েক পা পিছিয়ে গিয়ে গালে হাত দিয়ে নিচু হয়। ওর পরে থাকা ব্যাগটা হাতে নিয়ে কিছুক্ষণ ওদের সবার দিকে তাকিয়ে থাকে। নেহা বলে, বেশি ভাব দেখাবি না, তোর মতো স্টুডেন্টকে বেশ ভালো মতোই চিনি। পড়াশোনা যে কেমন তোর বোঝা হয়ে গেছে। রাফি নেহার দিকে এগিয়ে আসে, তখনও চোখ নিচু করে চেয়ে আসে। নেহার দিকে মাথা নিচু করে তাকায়, ব্যাগটা আগের মতো বুকের সাথে চেপে ধরে বলে, ইট ইজ নেহা। রাফি আর কোনো কথা বলে না, সোজা গিয়ে সেই ফাঁকা খালি পড়ে থাকা বেঞ্চে গিয়ে বসে। সামনে থাকা কতগুলো ছেলে মেয়ে তখনও বোকার মতো তাকিয়ে থাকে। যেমনটা ভেবেছিল সবাই রাফিকে, ঠিক রাফি তেমন নয়। রাফি সোজা নিজের জায়গায় এসে বসে, জানলা দিয়ে ওই বাহিরে তাকায়। কেমন যেন ওর কান্না পাচ্ছে। হয়তো আজ গরিব বলে কত অপমান সহ্য করতে হচ্ছে ওর, কিন্তু তারপর রাফির দিকে সবাই তাকাতে থাকে। রাফি পকেট থেকে একটা চুইংগাম বের করে গালে নিয়ে চিবাতে থাকে। নেহা কেবল রাগি চোখে তাকালো একবার, কিন্তু লিমন তখনই বলে ওঠে, ম্যাম আসছে রে। নেহা দরজার দিকে তাকায়। নীলা ক্লাসে এসে প্রবেশ করে। সবাই চুপ হয়ে বসে যায়। নীলা বলে, আজ তোমাদের একজন নতুন সহপাঠী এসেছে, তোমরা জানো? সবাই রাফির দিকে তাকায়। রাফি তখনও চুইংগাম খেয়েই যাচ্ছে। নীলা একবার তাকায়। রাফি সেটা বুঝতে পেরে গাল থেকে ফেলে দেয়। নীলা বলে, আজ তোমাদের নতুন বন্ধুর জন্য ক্লাসটা অফ করলাম। আজ তোমাদের গল্প শোনাবো। কেউ কি কোনো গল্প বলবা? আজকে তোমাদের সবার সাথে আমি গল্প করব। নেহা বলো, আজ তোমার কি বলার আছে সেটা বলো। নেহা দাঁড়ায়, ম্যামের দিকে তাকিয়ে বলে, ম্যাম, ওই ছেলেটা এমন খ্যাতমার্কা হয়ে কেন এসেছে আর এইভাবে আমাদের ক্লাসে কেন? আসলে ওনার বাবা একজন রিক্সা চালক, আমাকে একদিন রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তাই ওনার রিকোয়েস্টে এখানে এসেছি। ছেলেটা ভালো। এবার অনেকেই অনেক রকম গল্প করতে থাকে নীলার সাথে। নীলা রাফির দিকে তাকায়।
উত্তর পাশে জানলা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে আছে। নীলা একবার ডাক দেয়, রাফি বলে। সাথে সাথেই সবাই রাফির দিকে পিছন ফিরে তাকায়। পুরো ক্লাস তখন চুপ। রাফি বাইরে তাকিয়ে আছে। নীলা জোরেই ডাক দেয়। রাফি লাফিয়ে উঠে দাঁড়ায়। সবাই খিরখির করে একবার হেসে ওঠে। নীলা ছাড়ি দিয়ে সবাইকে চুপ করায়। বাহিরে কি দেখছো? কিছু না ম্যাম। ক্লাসে কেন মনোযোগী না তুমি? মনোযোগ আছে ম্যাম। তাই নাকি? তাহলে বলো, কি নিয়ে কথা হচ্ছিল ক্লাসে? কার কি গল্প করার আছে সেটা আপনার সাথে শেয়ার করার। তো বলো, তোমার কি কোনো গল্প আছে যেটা এখন সবাইকে বলতে পারবে? রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকে। জানলা দিয়ে বাইরে তাকায়। ক্লাসের সবাই রাফির দিকে তাকিয়ে আছে। রাফি বলে, আমি এক অন্য শহরের গল্প বলবো, যার নাম রাফিয়ানের শহর, যেখানে একজনই লোক ছিল যে ছিল লিডার, দ্য কিং অফ লাফিয়ার মেন, নীলয়। নীলা বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কথা শুনে সবাই একটু বেশি কৌতূহল হয়ে চেয়ে থাকে। রাফি আবারও বলে, নীলয় ছিল রাফিয়ান জগতের একজন রাজা। ছোট থেকে সে একটা মেয়েকে ভালোবাসত। মেয়েটার নাম ছিল নীলা। নীলা ছিল শহরের পুলিশ কমিশনারের মেয়ে, আর নীলয় ছিল শহরের টপ নামছাম। নীলয় নীলাকে প্রচণ্ড ভালোবাসত। রাফিয়ানের সেই জগতের অনেকগুলো মানুষ রাফিয়ান হওয়ার জন্য নানা রকম কাজ করলেও নীলয় পাওয়ার জন্য সব কিছু করেন। মজার ব্যাপার হলো, নীলা নীলয়কে তখনও চিনত না। তবে যখন নীলা নীলয়কে চেনে তখন তাড়িয়ে দেয় তাকে। নীলয় হারিয়ে যায় নীলার থেকে। নীলা কখনো বোঝেনি নীলয়কে। নীলা চাইলে নীলয়কে বলতে পারত, এসব ছেড়ে দাও। অবশ্য নীলার এগুলো বলার দরকার ছিল না, কারণ নীলয় ভেবে নিয়েছিল নীলা যদি তার হয় তাহলে সে সব কিছু ছেড়ে দেবে। নিলয়ের বন্ধু ছিল রাহাত আর জয়। ওদের কাছে অনেকগুলো লোকও ছিল, কিন্তু রাফিয়ানের জগতে কেবল ছিল রক্তের খেলা, মাইন্ড গেম। যে যতটা কঠিনভাবে খেলতে পারে সেই হবে মিস্টার রাফিয়ান, দ্য কিং অফ রক স্টার। মেহরাব সাহেব জয়কে নিজের করে তার মেয়ের ভালোবাসাকে শেষ করে। একদিন নিলয় আর রাহাতকে মেরে ফেলতে চায় ওরা, কিন্তু কোনো এক আগন্ত এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। মজার ব্যাপার হলো, সে আগন্ত একজন রাফিয়ান জগতে কেউ কখনো আপন হয় না। আপন ভাবতে গেলেই হয় তাকে মরতে হবে, না হয় মারতে হবে। আমি এগুলো পড়েছিলাম, তাই নিজেই রাফি নাম দিয়েছি আমার। রাফিয়ান থেকে নাম রাফি। নীলা চাইলে সবকিছু ঠিক হতে পারত। নীলা বড়ই স্বার্থপর, নীলয়কে বোঝেনি। রাফি কথাগুলো শেষ করে বেঞ্চে বসে। সবাই কিছু সময় রাফির দিকে তাকিয়ে থাকে। অনেকেই নিলয় সম্পর্কে এখন জানে। এমনও অনেক পাতি মাস্তান আছে যারা নিলয়ের নাম ভাঙিয়ে চলছে। নিলয় মাস্তান জগতে রাজা ছিল বলে সবাই তাকে ব্যবহার করেছে। কেবল নিলয় কখনো পারেনি নিজেকে ব্যবহার করতে। নীলা রাফির কথা শুনে চুপ থাকে, কিছু না বলে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। নীলা মনে করার চেষ্টা করে নিলয়ের সাথে কতগুলো ঘটনা। নিলয়কে সে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। নিলয়কে সে চাইলেও নিজের করে রাখতে পারত, কিন্তু নীলা করেনি। এই ওঠ, বেঞ্চ থেকে ওঠ। রাফির শার্ট টেনে ধরে নেহা আর লিমন বেঞ্চ থেকে উঠায়। রাফি কোনো কথা বলে না। রাফি মনে করার চেষ্টা করে ওর সাথে অতীতে অনেক ঘটনা যা আজ তাকে চুপ করিয়ে দিয়েছে। কাচুমাচু হয়ে রাফি বলে, ভাইয়া দেখুন, আমাকে কেন এমন চালাচ্ছেন? আমি কি করছি? তখন আমাকে ইংলিশে অনেকগুলো জ্ঞান দিয়েছিস। বেশ কথা জানিস তো তুই। তোকে ভালোবেসে ফেলেছি। আমার সাথে প্রেম করবি? নেহার এমন কথা শুনে রাফি বোকার মতো তাকায়। রাফি বুঝে উঠতে পারে না নেহা কেন এমন করে কথা বলছে। লিমন নেহার কথা শুনে বলে, সত্যি দোস্ত, তুই এই হিরো দেখতে ছেলেটাকে ভালোবেসে ফেলছিস। আহা। সত্যি। তুমি কি আমাকে ভালোবাসবে রাফি? রাফি কোনো কথা বলল না। ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। একটু দূরে আসতেই রাফিকে নীলা ম্যাডাম ডাক দেয়। রাফি নীলার সামনে এসে দাঁড়ায়। তোমার আপু রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল বলে তোমাকে ফার্স্ট সিটিতে এনেছি। মন দিয়ে পড়াশুনো করবা। এইসব রাফিয়ান নাকি কি সব যেন একদমই ভাববে না। জি ম্যাম। আর তুমি যে লেখাগুলো পড়েছো সেই বইটা আমাকে দিও, আমিও পড়ব। বই তো নেই ম্যাম। তার মানে? নীলয় নিজে আমাকে বলেছে এসব। মানে? ইট ইজ মাই ফিলিং।
রাফি ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নীলা রাফির দিকে হা করে তাকিয়ে থাকে। নীলয় কোথায়? প্রশ্নটা সে নিজের কাছে করে। নীলয়কে সে কত খুঁজছে, পায়নি। একটা সময় সে নিজে ভেবেছে নীলয়কে কেন খুঁজছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর সে পায়নি। নীলা নিজের রুমের দিকে এগিয়ে যাবে, দেখে কতগুলো গাড়ি ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। নীলা বিরক্তি নিয়ে তাকায় সেদিকে, কারণ গাড়িগুলো সব জয়ের। নীলা উপর থেকে নিচে নেমে আসে। ভার্সিটি যেন হঠাৎ করে নীরবতা পালন করা শুরু করে দিয়েছে। কেউ কেউ তো বলাই শুরু করে দিয়েছে, ঢাকা শহরের সবচাইতে বড় মাস্তান রাফিয়ান জয় ভার্সিটিতে এসেছে। জয় এখন বর্তমান পুরো দেশে সবার কাছে আতঙ্ক। প্রকাশ্যে সে এখন মাস্তানি করে বেড়ায়। নীলয়কে সে অনেক খুঁজেছে, কেবল সে নয়, নীলয়কে সাকিব, ফায়াজ, মেহরাব সবাই খুঁজেছে, কিন্তু নীলয়ের কোনো অস্তিত্ব নেই এই শহরে বা দেশের মধ্যে। প্রথম 1 বছর ওরা সবাই ভয়ে দিন কাটিয়েছে, নীলয় ফেরেনি। তারপর জয় হয় মিস্টার রাফিয়ান জগতের সবার লিডার। জয়ের নাম শুনে সবাই ভয়ে পালিয়ে যায়। রাফি নিচে দাঁড়িয়ে থাকে। নীলা ম্যাম কিছুটা দূরে এসে দাঁড়ায়। জয় চুঙ্গাম চিবোতে চিবোতে নীলার সামনে আসে। ভার্সিটির প্রিন্সিপাল জয়ের কাছে এসে ছাড় করতে থাকে। জয় মুচকি হাসে, নীলার সামনে এসে দাঁড়ায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে, বলে, দেখো নীলা, তোমাকে ভালোবাসি। রাফিয়ানের এই রাজ্যে আমার মতো রাজার একটা সঙ্গী দরকার, আর সেটা হলো তুমি। তোমার বাবা মানে মেহরার সাহেব রাজি। শুধু তুমি আমাকে আজ কতটা মাস ঘোরাচ্ছ। আমি খারাপ, তবে আমি চাই না তোমার সামনে খারাপ হতে। তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এসেছি। তুমি আমার সামনে কখনো আসবে না, আমার তোমাকে পছন্দ না। আর না আমি বাবার কথা শুনবো। বাবার কথা শুনে নিলয়কে হারিয়েছি। নিলয় বেঁচে নেই। হ্যালো নিলয়। জয় কথাটা শুনে ঘুরে তাকায়। পিছনে দাঁড়িয়ে রাফি ফোনে কথা বলার ভঙ্গিতে নিলয় বলে ডেকে ওঠে। জয় সাথে সাথেই রাফিকে ডাক দেয়। এই ছেলে এদিকে আয়। ফোন দে তোর। কেন? আমাকে চিনিস? না, আপনি কে? তবে দেখে তো মনে হয় পাতি মাস্তান হবেন। জয় অবাক হয়ে তাকায় এই খ্যাত ছেলেটার দিকে। পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখেও এই সামান্য নাদার মার্কা ছেলে কি না জয়কে পাতি মাস্তান বলো। জয় মুচকি হাসতে থাকে। কমরে থাকা কার্টে ঢাকা পিস্তলটি বের করে তখনই নীলা থামায়। আমার সামনে থেকে চলে যাও। আহা নীলা, ভার্সিটি বলে কিছু বলছি না। তুমি চাইলেও কিছু করতে পারবে না, এর ফল তুমিও পাবে। তাই নাকি? তাহলে চলো তোমাকে তুলে নিয়ে যাই, দেখি কে বাধা দেয়। এ পাগল, তুই এখানে কি করিস? কি সুন্দর গাড়ি, আমাকে নিবি গাড়িতে? নে না একটু, নে না। এ পাগল। জয় ঘুরে তাকায়, দেখে দুজন পাগল এসে ওর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গাড়িতে কয়েকবার থাবা দেয়, বেশ লম্বা। আর সুঠাম দেখতে পাগলটা জয়কে পাগল বলছে আর হাসছে। জয় আবার নীলাদের দিকে তাকায়, কমর থেকে পিস্তল বের করে নীলার হাত ধরে কাছে টেনে আনে। কপাল থেকে পিস্তল স্পর্শ করতে করতেই বলে, তোকে আমি আমার বউ করে নেবই। পৃথিবীর কোনো শক্তি, এমনকি এই রাফিয়ানও তা বদলাতে পারবে না। দুজন পাগলের মধ্যে একজন দৌড়ে এসে পিস্তলটা হাত থেকে কেড়ে নেয়। চারপাশে অনেক ভিড় জমে আছে, সবাই নীরব দৃষ্টে তাকিয়ে আছে। পিস্তলটি দুজন পাগল কেস ধরাধরি করে খেলছে আর বলছে, কি পাগল ছেলে, কি পাগল ছেলে। আসবে আসবে, সে আসবে, পাগল ছেলে আসবে। কেউ দুজন পাগলের এই মজার কথাগুলো বুঝতে পারছে না। জয় ইশারা করে। আর দুজন লোক হাতে স্টিক নিয়ে এগিয়ে আসে পাগলদের দিকে। পিস্তলটি কেড়ে নিয়ে দুজনে পেটোতে যাবে। জয় থেমে যায়। জয় পাগল আর দুর্বলদের উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করে না। চল এখান থেকে। আর শোনো নীলা, রেডি থাকো, তোমাকে তুলে নিয়েও যদি বিয়ে করতে হয় তবুও করব। জয় গাড়ির দরজা খোলে, সিটে বসবে খেয়াল করে ও সিটের উপর সাদা কাগজ পড়ে আছে। হাতে নিয়ে সিটে বসে কাগজটা মেলে। হ্যালো মিস্টার লুজার, ওয়েলকাম মাই রাফিয়ান সিটি। দিস ইজ মাই মাইন্ড গেম ওয়ার্ল্ড। এগেইন ওয়েলকাম। জয় ঘাবড়ে যায়। বেশ কয়েক বছর ধরে জমে থাকা একটা ভয় জয়ের মধ্যে এসে বাসা বাঁধে। সে জানে না আসলে এটা কিসের ভয়, তবে আন্দাজ করতে পারছে মৃত্যুর ভয় তার যেন তাড়িয়ে বেড়াচ্ছে। আর সেটা যে এই রাফিয়ান জগতের একটা ভয়ঙ্কর রূপ। জয় পকেট থেকে ফোন বের করে মেহরাব সাহেব, সাকিব আর ফায়াজ খানকে কল দেয়। সালমানকেও ডেকে নিয়ে আনতে বলে। জয় আর দাঁড়ায়নি, চলে যায় ভার্সিটি থেকে। নীলা জয়ে চলে যাওয়া দেখতে দেখতে ঘরে ভিতরে চলে আসবে। ঠিক সেই সময় দুজন পাগল ওর সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে একজন বেশ স্থির হয়ে ওর দিকে তাকিয়ে আছে।
কত স্বাভাবিক দেখতে লাগছে ওদের। নীলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোরা এখানে কেন এসেছিস? পাগল দুজন হাসতে থাকে। নীলা আর কোনো কথা বলে না। পাগল দুজন কিছুটা সময় নীলা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, চলে আসে। ভাইজান, বাদাম খাবেন? রাফি ক্যাম্পাসে বসে বই পড়ছিল। তখনই শুনতে পায় সামনে একটা ময়লার শার্ট আর প্যান্ট পরে অল্প বয়স্কে ছেলে দাঁড়িয়ে আছে। গলায় বাদামের বড় গামলা চলছে, কাঁধে গামছা, চুলগুলো এলোমেলো। আমার কাছে টাকা নেই। টাকা পরে দিবেন। আপনি তো এখন এখানে পড়ে আইছেন, আপনারে আমি খুঁজে নিব। তাহলে তো সব বাদামগুলো আমি নেব। না, আপনি অল্প দিবেন, আমি জানি। বুদ্ধিমান তো দেখি তুই অনেক। নাম কি? মিন্নু। বাহ, নামটা তো ভালোই। আচ্ছা থাক, অন্য কোনো একদিন বাদাম নেব। আচ্ছা। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়, কোনো দিক না তাকিয়ে ক্যাম্পাস থেকে বের হতে থাকে। মিন্নু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফি চলে যাওয়া দেখতে থাকে। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নীলার সাথে কথা হয়েছে তোমার? জয় মেহরাব সাহেবের অফিসে বসে আছে, সাথে ফায়াজ আর সাকিবও আছে। জয়ের হাতে সেই সাদা কাগজ বারবার পড়ছে আর নিজের মনে কী সব ভাবছে। মেহরাব সাহেব উপরে প্রশ্নটা করে। জয় একবার মেহরাব সাহেবের দিকে তাকিয়ে কাগজটা এগিয়ে দেয়। হ্যালো মিস্টার লুজার, ওয়েলকাম মাই মাইন্ড সিটি। এমন কিছু একটা লেখা পড়ে মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। সবাই দিকে উৎকণ্ঠা গলায় বলে, ও এসে গেছে। কে এসেছেন? রাফিয়ান। কিন্তু কে আসলো রাফিয়ান? আমাদের সামনেই তো জয় বসে আছে, তাহলে রাফিয়ান কে? রাফিয়ান আসলে কে সেটা বড় কথা না। নিলয়ের প্রধান হাতিয়ার তার মাইন্ড গেম। সে আমাদের সবার সামনে আছে, অথচ টের পাচ্ছি না। জয়, পুরো ঘটনা বলো। নীলার সাথে দেখা করেছিলাম, একটা ছেলে ছিল ফোনে, নিলয় বলে ডাকছিল। তুলে নিয়ে আসো ছেলেটাকে। আরে ধুর, হাবাগোবা ছেলে একটা। নিলয়কে দেখতে হাবাগোবাই লাগতো, বুঝলে? আমার তো মনে হয় না, ওই ছেলেটাকে একদমই মনে হচ্ছে না সে রাফিয়ান জগতের সাথে ইনভলভ। তবু তুলে আনো। ওকে, দেখি কি করা যায়। সবাই চলে যায় যে যার মতো করে। মেহরাব সাহেব একা বসে আছে। মেহরাব সাহেব নিলয়ের সাথে পরিচয়ের ঘটনাগুলো মনে করতে থাকে। মনে করে নিলয়ের বাবার সাথে ওর পরিচয়ের কথা। নিলয় তার ছোটবেলার আগের ঘটনাগুলো জানে, কিন্তু পরের ঘটনাগুলো কিছুই জানে না। আচ্ছা, নিলয় কি জানে ওর একটা বোন আছে? না না, জানবে না। ওর বোন তো আমার কাছেই আছে, সবার আড়ালে। যদিও সে সবার সামনে আছে, কিন্তু তাকে কেউ চেনে না। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পায়চারি করে ভাবতে থাকে সেদিন রাতের ঘটনা। রাহাত আর নিলয়কে কোনো একজন অপরিচিত ব্যক্তি এসে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যায়। সেদিন আমাদের সামনে একটা কাগজ উড়ে আসে, সেটা জয়, সাকিব আর ফায়াজ জানে না। কাগজটা রোজ মেহরাব সাহেব পকেট থেকে বের করে পড়তে থাকে। নিলয়, কোনো একদিন দেখা হবে তোমার শহরে, যেখানে তুমি হবে বাঘ আর আমি হব সিংহ। কিন্তু জানো তো, বাঘ যতই সিংহ হোক না কেন, সিংহ বনের রাজা। তোমার শহরে এসে সবার সামনে তোমার সাথে তোমার স্টাইলে খেলবো মাইন্ড গেম, যেখানে একটাই পরিণত, শেষ মৃত্যু। একটা পিস্তল, একটা বুলেট, আর তোমার একটাই লাশ অপেক্ষা করো। আমি আসবো তোমার শহরে, খেলবো মাস্তানির গেম মাইন্ড। লেখাটা বড্ড অদ্ভুত, কিন্তু কে দিয়েছে সেটা জানে না এবং কাকে দিয়েছে সেটাও জানে না মেহরাব সাহেব। কেবল ওর সামনে এসে পড়ে। হিসাবে মেলাতে থাকে মেহরাব সাহেব। নিলয় অচেতন হয়ে পড়েছিল ওদের কাছে সারাদিন। রাহাত আসে, সবার সামনে তাকে মেরে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। তখন অবধি সব ঠিক ছিল। সাকিব আসো। সাকিব আসার পরেই আমরা যখন ওদের দুজনকে মারতে যাচ্ছিলাম, তখনই একটা লোক আসে, হাতে কাগজ। সেখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য মাইন্ড সিটি, ওয়েলকাম টু দ্য মাইন্ড সিটি। তাহলে ওরা দুজন এভাবে পড়ে থাকলো, কার লোক এসে এভাবে কাজ দিয়েছিল? নতুন কোনো রাফিয়ান, কিন্তু কে সে? কিসের রাফিয়ান? রাফিয়ানকে প্রশ্নটা আমি কেন করছি? জয়, আমি সাকিব, রাহাত, নিলয় ছাড়া আর কেই বা আসলো রাফিয়ান হবে? কে রাফিয়ান? রাফিয়ান জগতে আসলেই বড় রকমের প্যাচ লেগে আছে। ভাবতে পারছি না কে আসল রাফিয়ান। একবার নিজেকে আসল রাফিয়ান মনে হয়, তারপর জয়কে, তারপর নিলয়কে। পরক্ষণেই যেন মনে হয় না
এটা ধারণাটি ভুল, এই ধারণাটি ভুল। রাফিয়ান আসলে পরিচিত কেউ হবে, তাহলে আসলে আমরা তাকে চিনি না, সে হয়তো সবার সামনেই আছে। না হলে সেদিন কেন নিলয়দের মারতে যাচ্ছিল, তখন একটি গাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে যায়। তবে কি সেই আসল রাফিয়ান? আর এই ভার্সিটির খ্যাত ছেলেটা কেন জয়ের সামনে শেষ মুহূর্তে নিলয় নাম উচ্চারণ করে? কিছু একটা রহস্য আছে যা আমরা টের পাচ্ছি না। মেহরাব সাহেব আর ভাবতে পারে না কিছু। এই খ্যাত বেয়াদব ছেলে, দেখে চলতে পারিস না? রাফি ভার্সিটির মধ্যে প্রবেশ করে, ব্যাগ থেকে বই বাইর করে হাতে নিয়ে এগিয়ে যায়। আজকে নীলা ম্যামে পড়া চ্যাপ্টারটা ওর একটু বাকি আছে, যা পড়তে পড়তে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ খেয়াল করে কারো মাথার সাথে ওর কপাল জোরে লাগে। রাফি থেমে যায়, সামনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। নেহা ঘুরে তাকানোর আগে কথাটা বলে রাফির দিকে তাকায়। একটা কোষের চর বসিয়ে দেয় রাফির গালে, অথচ সবাই দেখছে রাফির কোনো দোষই নেই। নেহা পিছন থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার তালে এগিয়ে আসছিল আর রাফির সাথে ধাক্কা খেয়েছে। যেখানে রাফি ওকে বকা দিবে সেখানে উল্টো নেহাই তাকে বকা দিয়ে গালে কষিয়ে একটা চর দিয়ে দেয়। রাফি গালে হাত দিয়ে বলে, আমাকে কেন মারলেন? চুপ ইডিয়েট, আমি সুন্দরী বলে ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা দিয়েছিস? মতলব বুঝিস না? থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেবো। আমি কি করেছি? আবার বলিস কি করেছিস? তোকে তো আমি ক্যাম্পাসে কাপড় ছাড়া করে ঘুরাবো, তখন জানতে চাস কি করেছিস? চল বেটার সাথে আজকে বেশ ভালো মতোই খেলা শুরু করি। চল। এই শাহিদ, দুটো ডিম নিয়ে আয়, বেটাকে বোঝাবো আজকে টিস কাকে বলে। শাহিদ দৌড়ে ক্যান্টিন থেকে দুটো ডিম নিয়ে চলে আসে। রাফি বকার মতো সবকিছু তাকিয়ে দেখছে। লিমন ডিম হাতে নেয়, পাশে দাঁড়িয়ে নেহা বেশ মজায় নিচ্ছে। লিমন একটা বাটিতে দুটো ডিম ফুটিয়ে গুলিয়ে নেয়। রাফি সাথে সাথে হাঁটু ভাঁজ করে বসে বলে, ভাই আমি কি করেছি জানি না, আমাকে মাফ করে দাও। এমন কেন করছো তোমরা? শালা ওঠ, একদম ন্যাকামই করবি না। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি কখনোই কোনো প্রকার ভুল করব না। কেন করবি না ভুল? তোমাদের ভয়ে আমি কোনো কিছুই করব না। আমাদের ভয় পাচ্ছিস? গুড, এটা খুব ভালো দিক। আমাকে মাফ করে দাও, আমি গরিব রিক্সা চালকের ছেলে বলে তোবা আমাকে সাথে এমন করছো? উঠে দাঁড়া বলছি। রাফি উঠে দাঁড়ায়। লিমন ওর দিকে এগিয়ে আসে, ডান হাতে বইটা নিয়ে ওর মুখে অর্ধেক ডিম গলা ছুরি মারে। সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। রাফি প্রায় কান্না করে দেয়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলতে যেও যেন থেমে যায়, গাটা গলিয়ে আসতে থাকে। লিমন কিছু বলতে যাবে, তখনই সেই দুজন পাগলের মতো লম্বা আর ভালোই স্মার্ট দেখতে একজন পাগল সামনে এসে দাঁড়ায়। কিছু না বলে সেই পাগল সবাই দিকে একবার করে তাকায়। তোরা সব পাগল, দে দে আমাকে দে, আমি খেলবো। এ পাগল, আমার সাথে খেলবি? আমি পাগল না, আমি কিন্তু ভালো। দে দে আমাকে বাটিটা দে, আমি খেলবো। লিমনের হাত থেকে ডিমের বাটিটা নিয়ে সেই পাগলটা জোরে ছুঁড়ে মারে লিমনের মুখে। লিমন জোরে চিৎকার দিয়ে ওঠে, এতটাই জোরে ছুঁড়ে মারে যে ডিমগুলো সবার গায়ে কম বেশি ছিটকে লেগে যায়। পাগলটা জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কি মজা, আমি আরো খেলবো। এই পাগল, আমার সাথে খেলবি? চল না আরো খেলি। রাফি পাগলটার দিকে তাকে মুচকি হাসে। লিমন চিৎকার করে ওঠে। পাগলটা চলে আসতে যাবে, আকাশ নামের ছেলেটা দৌড়ে গিয়ে পাগলের মাথায় কষে একটা চর বসিয়ে দেয়। পাগলটা দাঁড়িয়ে হো হো করে হাসতে থাকে। লিমন ওর সামনে এসে দাঁড়ায়, জোরে একটা খুশি মারে পাগলের গালে। পাগলটা স্থির হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। শহীদ ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে লিমনের হাতে দেয় একটা, আরেকটা শহীদের, আরেকটা আকাশের হাতে। বাঞ্চত, তোকে এখানে মেরে রেখে দেব, তোর পাগল করে এখনই ছোটাবো। সবাই দেখছে আমাদের, কেউ কোনোদিন সাহস পায়নি আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলে। আর তোর কত বড় সাহস আমার মুখে আর আমাদের গায়ে ডিম ছুঁড়ে মারিস, কুত্তার বাচ্চা। কথাটা বলে বেশ জোরে জোরে লিমন পাগলটার হাতের কবজি সোজা শক্ত করে বাইরে দেয়। পাগলটা আরো জোরে জোরে হাসতে থাকে। ছেঁড়া ময়লা সাদার উপর কালো চেক করা শার্ট যেন আরো ছেড়ে যায়। আকাশ ডান পাশের কবজিতে বাড়ি দিতে যাবে, তখন রাভি দৌড়ে এসে আকাশের পা ধরে বলতে থাকে, ভাই ওকে ছেড়ে দেন, ও তো পাগল, ও জানে না কি করেছে। কেন পাগলকে মারছো? আমাকে মারো। কেন তোমরা এমন করছো? ওর তো কোনো দোষ নেই।
সে না বুঝে এমন করেছে। সে তো বোঝে না। তোকেও পেটাবো, ভাব বেশি না তোর। আকাশ রাফির বুকে লাথি দিয়ে পাগলটার সামনে এনে ফেলে। ওরা তিনজন বেডকর ভাবে দুজনকে পেটাতে থাকে। রাফি কাঁদতে কাঁদতে সবার হাতে পায়ে ধরে, অথচ ওই পাগলটা স্থির হয়ে দাঁড়িয়ে মার খেতে থাকে। রক্তাক্ত অবস্থায় সারা শরীর যেন লাল বর্ণ ধারণ করেছে। পুরো ক্যাম্পাস যেন চারপাশে স্টুডেন্টদের উপস্থিতিতে ছেয়ে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, কেউ এসে কোনো প্রকার বাধা দিচ্ছে না। ওরা একসময় থেমে যায়। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকা পাগলের দিকে লিমন এগিয়ে আসে, হাতে স্টেম নিয়ে পাগলের কাছে এসে ওই শার্টের কলার টেনে ধরে। লিমন বলে, তোকে কেন পেটালাম জানিস? সবাইকে বোঝালাম আমাদের সাথে বেয়াদবি করলে পাগলদেরও ছাড় নেই। এরপর আর কোনো ছেলে মেয়ে আমাদের সাথে মাথা উঁচু করে কথা বলবে না। তোকে পেটানোর মাধ্যমে সবাইকে আমাদের শক্তি আর সাহসের কথা জানিয়ে দিলাম। পাগলটা একটু শব্দ করে হাসে। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, গফ কেবল নখটাই ঠিক মতো দেখা যায়। মুখের অনেক অংশ লম্বা আর চুলগুলো দাড়িতে ঢেকে আছে। হাসলে কেবল দাঁতগুলোই একটু দেখা যায়। হাসতে হাসতে পাগলটা ওর নিজের জামার কলার থেকে হাতটা সরিয়ে লিমনের কানে কানে বলে, আমি দুটো জিনিস কখনোই পছন্দ করি না, পিতামাতা তুলে গালি দেওয়া আর আমার জামার কলার ধরা। কথাটা বলার সাথে সাথে পাগলটা জোরে জোরে হাসতে থাকে। লিমন লাফ দিয়ে উঠে পিছনে কয়েক পা সরে যায়। ওর পা যেন কাঁপতে থাকে। কিছু সময় পাগলের দিকে তাকিয়ে থাকে ও। একদম স্বাভাবিক গলায়, গম্ভীর গলাতে কথাটা বলল পাগল, যা শুনে লিমন বোকার মতো তাকিয়ে আছে। লিমন স্ট্যাম্পে তুলে আবারও পিটাতে যাবে, দেখে কতগুলো বাইক ভার্সিটিতে প্রবেশ করছে। সবাই বাইকগুলোর দিকে তাকিয়ে আছে। কয়েকটা রাউন্ড দিয়ে বাইকগুলো এগিয়ে আসে লিমনদের দিকে। পাগলটা রাফির হাত ধরে বসা থেকে টেনে তুলে। প্রথম বাইকে একজন লোক বসে আছে, পিছনে দুজন করে লোক বসা। প্রথম লোকটা লিমনদের সামনে এসে দাঁড়ায়। বাইকের উপরে হেলমেট খুলতেই দেখে দুজন সেখানে জয় বসে আছে। জয়কে দেখে উপস্থিত ছাত্রছাত্রীরা যেন কয়েক পা ভয়ে পিছিয়ে যায়। লিমনরা সহ সবাই ভয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ায়। জয় সোজা এসে রাফির সামনে দাঁড়ায়। পা থেকে মাথা অবধি দেখেও সারা গায়ে রক্ত হয়ে আছে। জয় বলে, একে কে অবস্থা করেছে? তোদের হাতে স্ট্যাম্প দেখছি। কেউ কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়ায় সবাই। জয় চিৎকার করে বলে ওঠে। আবারও একই প্রশ্ন করে। লিমন ভয়ে এবার ঠক গিলে বলে, জি ভাই, আমরা করেছি। জয় ঘুরে তাকায় পিছনে, লিমনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে, কেন, ওর কি দোস্ত? লিমন কোনো কথাই বলে না। জয় প্রসঙ্গে পাল্টে বলে, এই পাগলটাকে কেন পিটিয়েছিস? আবারও লিমন বলে, ও আমাদের সাথে বেয়াদবি করছিল। জয় যে সাথে সাথে আকাশের গালে কষিয়ে চড় দিয়ে বলে, পাগল আর দুর্বল লোকদের মারাটা আমি পছন্দ করি না। আচ্ছা, যা করেছিস ভালো করেছিস। রাফিকে নিয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে? আর তোদের নাম কি করিস জানার দরকার নেই। মেহরাব সাহেবের অফিসে চলে আসবি। তোদেরকে আমার লোক বানাবো। ভালো কাজের ছেলে মনে হচ্ছে তোরা। জয় কথাগুলো বলে রাফিকে বাইকের পেছনে তোলে। রাফি পাগলটার দিকে তাকায় একবার। পাগল কিছুই বলে না। জয় রাফিকে নিয়ে চলে যায়। লিমন পাগলটার দিকে এগিয়ে আসতে যাবে, দেখে আরেকটা পাগল এসে তাকে টানতে টানতে নিয়ে যায়। আকাশের সহিত লিমনের কাছে আসে। লিমন পাগল দুজনের দিকে তাকিয়ে থাকে, চোখের সামনে থেকে চলে যাওয়া অবধি। আকাশ লিমনকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই ওভাবে ওদের দিকে তাকিয়ে আছিস কেন? আমার না ভয় করছে জয়কে নিয়ে। আমাদের কেন অফিসে ডাকবে? কিচ্ছু হবে না, জয়কে সবাই ভালো করেই চেনে। সে যা করে তা সাথে সাথেই করে। তোদেরকে কিছু করার থাকলে জয় এখানেই করতো বা মেরে ফেলতো, কিন্তু সে করেনি। তার মানে সে সত্যিই ওর কাজের জন্য তোদেরকে। ইয়াহু, কতদিনের ইচ্ছে ছিল রাফিয়ান হব। কি রাফিয়ান হবি মানে? ওই জানিস রাফিয়ান হওয়াটা কতটা কঠিন? আর দাবা খেলার মতো কঠিন চাল দিতে হয় প্রতিটা মুহূর্তে। আমাদের মাথায় এসব ঢুকবে না। রাফিয়ানের লোক হতে পারছি, এটাই অনেক। কি ব্যাপার লিমন, তুই এভাবে তাকিয়ে আছিস কেন পাগলের মতো চলে যাওয়ার দিকে? আর চুপ কেন তুই? জানি না কি হয়েছে, ওরা পাগল না। কি হাসালি মামা, দারুণ জোকস। না রে, সালমান ভাইয়ের নাম্বার আছে না, ফোন দে, আমি কথা বলবো। কেন, ওনার নাম্বার নিয়ে কি করবি? দরকার আছে। পাগল দুজনকে সালমান ভাইকে দিয়ে তুলে নিয়ে যাব। কিছু একটা রহস্য আছে, আমার জানতেই হবে। পাগলটা তোর কানে কানে কি বলছিল?
বলেছিল চল গাঞ্জা খাই, কি যাতা বলছিস? পাগলদের নিয়ে পড়লি কেন? কল দিতে বললাম, দে, বাকিটা দেখছি। সালমান মেহরাব সাহেবের সাথেই বসে আছে। ওর ফোন বেজে ওঠে। মেহরাব সাহেব রিসিভ করতে বলে। সালমান রিসিভ করতেই লিমন সবটা বুঝিয়ে বলে। নীলা গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করবে, ঠিক সেই সময় জানলা দিয়ে তাকিয়ে দেখে দুজন পাগল বসে আছে। একজনের গায়ে রক্ত লেগে আছে, তবু সে পাগলটা স্থির হয়ে বসে আছে। নীলা গাড়ি থামায়, পাগলদের দিকে গাড়ি থেকে নেমে আসে। পাগল দুজনের মধ্যে যার গায়ে রক্ত লেগে আছে সে বসা থেকে উঠে দাঁড়ায়, চুপচাপ স্থির হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে তোমার? এভাবে সারা গায়ে রক্ত কেন? কে মেরেছে তোমায়? কেউ কোনো কথা বলে না। নীলা পাগলটার গালে হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। বেশ ভালো মতো আহত হয়েছে পাগলটা। নীলা বলে, আচ্ছা চিন্তা করো না, তোমাকে হসপিটালে পাঠাচ্ছি, তুমি ঠিক হয়ে যাবা, আসো। নীলার সামনে এগিয়ে যায়, কিন্তু ওই পাগলটা সেখানে দাঁড়িয়ে থাকে। নীলা পিছনে ঘুরে তাকায়, আবার বলে, কি হলো, আসো। পাগলটা তখনও দাঁড়িয়ে আছে। নীলা এগিয়ে আসে, নীলার হাতটা ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে এসে নীলা তার ড্রাইভারকে বলে হসপিটালে নিয়ে যেতে। পাগলটা নীলার হাত শক্ত করে ধরে। নীলা প্রথমে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু এতটাই শক্ত করে ধরেছে যে ছাড়াতে ব্যর্থ হয়। তুমি যাও, ড্রাইভার তোমাকে ঠিকমতো হসপিটালে পৌঁছে দেবে, সেখানে থাকবেও। এই না। পাগলটা নীলার সাথে প্রথমবার কথা বলে ওঠে। অসুস্থভাবে না বলে উঠে পাগলটা। নীলা বুঝে যায় এই হাত এখন পাগলটা ছাড়বে না, তার মানে ওর সাথেই হসপিটালে যেতে হবে। নীলা পাগলের সাথে গাড়িতে উঠে বসে। আরেকটা পাগলও গাড়িতে ওঠে। নীলার আঙ্গুলের মধ্যে পাগলটা তার নিজের আঙ্গুল প্রবেশ করে আঁকড়ে ধরে। নীলা গাড়ির মধ্যে তা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও ব্যর্থ হয়। গাড়ি চলতে থাকে। এক পর্যায়ে নীলা খেয়াল করে পাগলটা ওর কাঁধে মাথা রেখে শুয়ে পড়েছে। নীলা সরে আসে, কিন্তু পাগলটা তখন শেষ নেই। হয়তো গা থেকে অধিক রক্ত বের হওয়ার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলছে। নীলা এগিয়ে এসে পাগলটার মাথাটা ওর কাঁধে রাখে। নীলা ভাবে পাগলের মাথা থেকে হয়তো বকটা গন্ধ নাকে আসবে, হয়তো কতদিন গোসল না করার জন্য এমন হবে, কিন্তু না। নীলা অবাক হয়, কি সুন্দর শ্যাম্পুর গন্ধ নীলার নাকে ভেসে আসতে থাকে। নীলা কিছুক্ষণের জন্য অবাক হয় পাগলদের কথা ভেবে। গাড়ির মধ্যে ওই পাগলটা নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ কোনো প্রকার পাগলামো করছে না। একদম চুপচাপ পায়ের ফাঁকে হাত গুজে চুপটি করে বসে আছে, যেন মনে হচ্ছে দুজন ছোট্ট বাচ্চা বসে আছে। নীলা হাসপাতালের দিকে যাচ্ছে। এইদিকে মেহরাব সাহেব বসে আছে, চোখে মুখে বেশ বড় রকমের চিন্তা কাজ করছে। বেশ জোরে দরজা টোকা মাছের শব্দ হতে থাকে। মেহরাব সাহেব দরজার দিকে তাকায়। নীল রঙের একটা কোট পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মেহরাব ইশারা ভিতরে আসতে বলে। লোকটা বেশ হতভম্ব হয়ে মেহরাব সাহেবের দিকে এগিয়ে আসে। মেহরাব সাহেব অনুমতি ছাড়াই টেবিলে রাখা এক গ্লাস পানি ঠক করে খেয়ে নেয়। গ্লাস রাখতে রাখতে বলে, স্যার আমি শেষ, পথে বসে যাব। অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিক আমি। গত 3 দিনে 47 কোটি টাকার মতো আমাদের সবগুলো অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নেওয়া হয়েছে। কি? আপনি কি আহমেদ নাজিন? জি স্যার, আমি শেষ। এত টাকা হিসেব মেলাতে পারছি না। দেশে কয়েকদিন আগে বড় বড় ব্যাংকে টাকা হ্যাক হয়েছিল, সেই জন্যই অনেকেই আমাদের ব্যাংকে এসে টাকা রাখে। এখন আমাদের পথে বসতে হবে। লোকটা চলে যায়। মেহরাব সাহেব বকার মতো করে বসে থাকে। জয়কে তাহলে আবার হ্যাক করা শুরু করেছে? সে কি গাধা নাকি? এখন কেন সে এমন করবে? কি দরকার বুঝলাম না। জয় আসলে জানা যাবে। তারপর নীলা হসপিটালের সামনে এসে দাঁড়ায়। ডাক্তারকে ডাকেও। তখনও নীলার হাত ধরে আছে পাগলটা। স্টিক ওঠানোর পরও নীলার হাত ছাড়েনি পাগলটা। ডাক্তাররাও চেষ্টা করে ফেল হয়। শেষে একজন ডাক্তার বলে, সরি ম্যাম, আপনাকেও আমাদের সাথে যেতে হবে আর পেশেন্টের সাথে থাকতে হবে। নীলা পরিস্থিতি বুঝতে পেরে ডাক্তারদের সাথে কেবিনে প্রবেশ করে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে পাগলের জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে দেখে নীলা তার হাত তখনও ধরে আছে। নীলা বলে, কেমন আছো? পাগলটা কোনো কথা বলে না, নীলার হাত ছেড়ে দেয়। পরিষ্কার হাতে যেন দাগ বসে গেছে। সে কখন থেকে আগলে ধরেছিল ওর হাতটা। নীলা হাত উঁচু করে ভালো করে দেখতে থাকে। তখন শুয়ে থাকা পাগলটা বলে, সরি। নীলা পাগলটার দিকে তাকায়। পাগল ইংলিশও জানে।
না মানে স্বাভাবিক করে কথা বলছে। নীলা অবাক চোখে তাকায়, পাশে তাকায়, আরেকটা পাগল নেই। গাড়ি থামাতেই সে যেন কোথায় চলে গেছে কেউ জানে না। নীলা ডাক্তারকে বলে, আপনাদের হসপিটালে কি কোনো মানসিক ডক্টর আছে? আছে। তাহলে পাঠিয়ে দিন তো, দরকার আছে। কিছু সময় পর নীলার সামনে মানসিক ডাক্তার মিস্টার ফায়াজ সাহেব এসে দাঁড়ায়। নীলা বলে, আপনি একটু দেখে বলুন তো ওর মানসিক অবস্থা কেমন, ভালো হবে নাকি? সে মাঝে মাঝে খুব স্বাভাবিক হয়ে কথা বলে, আবার বেশ চুপচাপ থাকে। আমি কোনোদিন ঠিকমতো পাগলদের আচরণ করতে দেখিনি। আপনি একটু ওকে দেখে বলবেন তো। আবি আবি আবি। পাগলটা বারবার একই রকম কথা বলতে থাকে। নীলা ডাক্তারের দিকে তাকায়। ডাক্তার বলে, আমার মনে হয় ওনার নাম আবি হবে, তাই তো আবি বলে চিৎকার করেছে। আচ্ছা, চিন্তা করার কিছু নেই, আমি দেখি কি করা যায়। তবে পাগলটার কথা শুনে মনে হচ্ছে ভালো হতে পারে। হয়তো একটু সেবা আর ভালো ব্যবহার সঙ্গী সব মিলিয়ে তাকে যদি প্রমাণ করা হয় তবে ভালো হতে পারে। ডাক্তার চলে যায়। নীলা পাগলটার দিকে তাকিয়ে থাকে, মুচকি হেসে বলে, আচ্ছা, তোমার নাম আবি রাখলাম, নামটা কিন্তু অনেক সুন্দর। আমার নাম নীলা। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে থাকো? আবির নামের পাগলটা কোনো কথা বলে না, ফেল করে তাকিয়ে থাকে নীলার দিকে। মাঝে মাঝে হাসতে থাকে। নীলা আবারও বলে, আমাকে ডাকো তো, বলো নীলা, বলো বলো। আর চিন্তা করো না, তোমার পাশে আমি আছি, আমি তোমাকে ঠিক করে তুলবো। তুমি এখন আমার নাম বলো। আবি চুপচাপ শুয়ে থাকে, আশেপাশে তাকায়। নীলা অদৃষ্টির সাথে তাকায়। আবি তার সঙ্গীকে খুঁজছে। নীলা সেটা বুঝতে পেরে বলল, সে চলে গেছে, আবার আসবে। তুমি আগে সুস্থ হও, তোমাকে নতুন কাপড় কিনে দেব, তোমাকে খাইয়ে দেব, তোমাকে দেখাশুনো করব। কথাটা আবি শুনতেই নীলার হাত আবারও ধরে। নীলা ছাড়িয়ে নিতে যাবে, তার আগে আবি হাত ছেড়ে দেয়। নীলা মুচকি হাসে, হাত ঘড়ির দিকে তাকায়। ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে ওর। আবির কপালে হাত রেখেই বলে, ডক্টরকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখবে, তুমি যেন একদমই দুষ্টুমি করবে না। আমি এসে দেখে যাব, চুপচাপ শুয়ে থাকবে। আসি। নীলা চলে যায়। ডাক্তারকে সবটা বলে বুঝিয়ে যায়। ডাক্তার এসে আবিরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। এদিকে জয় রাফির হাত ধরে মেহরাব সাহেবের অফিসে প্রবেশ করে। সাথে সাকিব, ফায়াজ আর সালমান আছে। জয় রাফিকে একটা চেয়ারে বসতে দিয়ে মেহরাব সাহেবের কাছে যেয়ে বসে। মেহরাব সাহেব গম্ভীর ও রাগী গলায় বলে, তুমি আমাকে না বলে কেন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়েছো? জয় বকা দৃষ্টিতে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে থাকে। জয় অনেক আগে এইসব হ্যাক করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি করিনি। কি? তাহলে কে করেছে? আমি জানি না। মেহরাব সাহেব গম্ভীর হয়ে কিছুক্ষণ চিন্তা করতে থাকে। রাফিয়ান জগতে বিশ্বাসের কোনো মূল্যই নেই, আর না আছে আপনদের কাছে টানার আগ্রহ। এখানে একটাই নীতি, হয় মরবে না হলে মারবে। বেঁচে থাকলে পুরো দুনিয়া তোমার, আর মরে গেলে তো আর কিছু থাকবে না। তবে সবাইকে মারতে হবে, না হলে কেউ বেঁচে থাকলে সেটা ঠিক আবারও প্রতিশোধ নেবে। নিলে বারবার একটা কথাই বলতো, শত্রুদের কখনো বাঁচিয়ে রাখতে নেই। বেঁচে থাকলে কোনো না কোনো একদিন সে ফিরে এসে তোমাকে মারবেই, আর ফিরে এসে সে তোমার সামনে নয়, পেছন থেকে মারবে। মেহরাব স্যার, রাফিকে তুলে এনেছি। জয়ের কথা শুনে মেহরাব সাহেব রাফি নামের হ্যাকলা মার্কা দেখতে ছেলেটার দিকে তাকায়। গায়ে ভালো মতোই চোট পাওয়া চিহ্ন, রক্তও লেগে আছে সারা গায়ে। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, রাফির কাছে এসে বলে, সেদিন কি হয়েছিল? জয় নীলার সাথে কথা বলছিল, তুমি ফোনে কথা বলে নিলয় বলে ডাকছিলে কেন? আসলে স্যার, আমার বন্ধুর নাম নিলয়, আমার সাথে একই বস্তিতে থাকে। ওর আব্বু আমার আব্বার সাথে রিক্সা চালায়। ও বুঝেছি, বলো সেদিন কি কি দেখেছিলে? উনি নীলা মামির সাথে কথা বলছিল, তারপর চলে আসে। কিন্তু ওর গাড়ির কাছে আর কাকে দেখেছিলে? আর তো কাউকে দেখিনি, দুইজন পাগল ছিল, তবে তারা ওনার হাত থেকে পিস্তল নিয়ে খেলা করছিল, ব্যাস এতটুকুই। ওর গাড়ির কাছে ছিল? না, আমি একবারেও তাদের গাড়ির কাছে যেতে দেখিনি। ওকে, যাও। রাফি চলে আসে। দরজার কাছে এসে একবার পিছনে ফিরে তাকায়। মেহরাব সাহেব অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দেখে একজন পাগল বসে আছে। রাফি পাগলটাকে চেনে, ফাজিলির সামনে বসে থাকে। কিন্তু আরেকজন কই? যে মার খেয়েছিল তাকে তো দেখা যাচ্ছে না। রাফি পাগলটার দিকে একবার তাকিয়ে চলে যায়। পাগলটা মুচকি হাসতে থাকে। রাফি আর না তাকিয়ে চলে আসে সেখান থেকে।
আমি শহর ছেড়ে চলে যাব। সালমানের কথা শুনে সবাই হা করে তাকায়। জয় বলে, মানে? সে এসে গেছে। নিলয় এসে গেছে, আমি চলে যাব। ধুর, সে আসলে আসবে, রাফিয়ানের কখনো ভয় পায় না। কিন্তু ওর তো সাহসের থেকে বুদ্ধি বেশি। আমরা তাকে নিয়ে খেললেও শেষে দেখা যাবে পুরো গেমটাই সে আমাদের দিয়ে খেলছে, তখন আমরা তার সামনে মরে পড়ে আছি। না, এরকমটা হবে না। নিলয় আর সে সুযোগ পাবে না। কিন্তু তারা কোথায়? আর হুট করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলো কেন? এটা রহস্য তো আছেই। আমার যতদূর মনে পড়ে, নিলয় কখনো হ্যাক করবে না, সে বিষয়ে জানে না। আর রাহাত, সে কখনোই এমন করবে না। রাহাত এসব কোনো ইন্টারেস্ট নেই, আমি দেখিনি। তাহলে কে এমন আছে? আছে একজন। মানে? কে সে? জানি না, আমি আন্দাজে বললাম। তবে আমার খোঁজ নিতে হবে। তোমরা যাও, নিলয় কোথায় আছে খুঁজে বের করো। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কাছে জয় রাফিয়ান আছে, সো চিন্তার কিচ্ছু নেই। নিলয়কে আমার সামনে চাই। ওরা চলে গেল। মেহরাব সাহেব বসে আছে, শুনতে পায়। স্যার আসবো? মেহরাব সাহেব দরজার কাছে তাকিয়ে আছে। দেখে অফিসের সামনে যে চায়ের দোকান আছে সেখানকার একটা পিচি ছেলে দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব আসতে বলে। পিচি ছেলে দৌড়ে এসে বলে, এই নিন, আমাকে একটা ভদ্রলোক বলল আপনাকে এটা দিয়ে আসতে। ছেলেটা কাগজটা টেবিলে রেখে দৌড়ে চলে যায়। মেহরাব সাহেব সাদা কাগজের ভাঁজ খোলে, সেখানে লেখা, কোনো একদিন আসবো তোমার শহরেই, সেদিন হবে আমার আগমন, আর তোমার হবে ক্ষরণ। এগেইন বলছি, কুকুর যতই ঘেউ ঘেউ করুক না কেন, পড়ে থাকা মাংসের সবটাই যে শিকার করে সে নিয়ে চলে যায়। অবশিষ্ট যা থাকে তা সেই কুকুরগুলো খেতে আসে। আমি শিকারী, আর তোমরা হলে কুকুর। মেহরাব সাহেব টেবিলে জোরে একটা থাপা দেয়। জয়ের দ্বারা কিচ্ছু হবে না। সে এই অবধি আসার জন্য অনেক কিছুই করেছে, এমনকি নিলয়ের বাবাকেও সে ছাড়েনি। এত সহজে ওর মাস্টার প্ল্যান, যার নাম মাইন্ড গেম, এত কষ্ট করে সাজিয়ে সবটা খুব সহজে হাতছাড়া করবে না। নিলয়ের বাবা আদনান মাহমুদ থেকে শুরু করে সে কাউকে রাফিয়ান জগতে ওর সামনে দাঁড়াতে দেয়নি। মেহরাব সাহেব এমনি এত দূর আসেনি, কত কিছু না করতে হয়েছে ওর। নীলার সাথেও সে নিলয়কে খারাপ করানোর মতো মাইন্ড গেম খেলেছে। কারণ মেহরাব সাহেবের রাজত্বে সে একাই থাকতে চেয়েছে রাজসিংহাসনে। আর যারা থাকবে তারা কোনোদিন মেহরাব সাহেবের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এর জন্য নিলয়কে সে সরিয়ে দিয়েছে। জয়, ফায়াজ আর সাকিবকে সাথে নিয়ে খেলেছে রাফিয়ান জগতের হিংস্র খেলা মাইন্ড গেম, যেটাতে একটাই চাল, আর সেই চালটা যদি কেউ ভুল করে সে আর বেঁচে থাকতে পারবে না। তবে কি মেহরাব সাহেব মাইন্ড গেম খেলার ওই একটা চাল ফুল করেছে? কিন্তু ফুল তো করার কথা না। নিলয়ের বোনকে সে শেষ গুটি হিসাবে নিজের কাছে রেখেছে, যাকে কিনা সে ছাড়া অন্য কেউ চেনে না। শেষ খেলাটা তাকে দিয়ে করবে, সব রকম তৈরি করছে মেহরাব সাহেব নিলয়ের বোনকে। কথাগুলো ভাবতে ভাবতে মনে পড়ে মেহরাব সাহেবের সাথে নিলয়ের বাবার সম্পর্কের কথা, যা নিলয়, নীলা বা অন্য কেউ কোনোদিনও শোনেনি বা জানে না। কথাগুলো ভাবতে ভাবতে জোরে চিৎকার দিয়ে ওঠে, উঁচু সুরে হাসতে থাকে, বিড়বিড় করে বলে, কাউকে শেষ করতে হলে আগে তার ইমোশনে আঘাত করো। পৃথিবীর মজার খেলা ইমোশনাল নিয়ে খেলা, আর সেই খেলাটা সব চাইতে করে কাছের আর ভালোবাসার মানুষগুলো। নিলয়, তুমি জানো না তোমার মা আজও বেঁচে আছে। তুমি জন্মের পর দেখেছিলে তোমার বাবার সাথেই তুমি ছিলে। সবাই জানে তুমি কেবল বাবার কাছেই থাকো। তোমার মা মারা গেছে। কেন তোমাকে মিথ্যে গল্প শোনাতো তোমার মায়ের ব্যাপারে? সেটা তুমি জানো না নিলয়। আই অ্যাম রেডি ফর ইউ অ্যান্ড রেডি ফর ইউর মাইন্ড গেম নামক রক্ত খেলার সব গুটি তুমি কেটে নিল। লাস্টের যে গুটি আমার কাছে আছে তা তুমি কখনোই কাটতে পারবে না। আর সেই দুটো গুটি দিয়েই আমি খেলবো তোমার সাথে ইমোশনাল মাইন্ড গেম। ওয়েলকাম টু মাই সিটি নিলয়। নীলা হসপিটালের ভিতরে প্রবেশ করে। আবি রুমে প্রবেশ করে দেখে আরেকটা পাগল একটা চেয়ারে বসে আছে। দুজন ইশারায় কথা বলছে। নীলা শব্দ করে হাসে। নীলার হাসি শুনে বসে থাকা পাগলটা উঠে দাঁড়ায়। নীলা বলে, আরে উঠছো কেন? বসো, তোমাদের সাথে গল্প করি। তোমরা জানো তোমরা কত কিউট, তোমাদের খুব ভালো লাগে। কারণটা হলো
তোমাদের বন্ধুত্ব। কেউ একজন হারিয়ে গেলে অপরজন ঠিকই খুঁজে বের করো, একসাথে থাকো। তোমরা সব সময় একসাথে থাকো। কত মিল তোমাদের। তোমার বন্ধুর নাম তো আবি, তা তোমার নাম কি? বেডে শুয়ে থাকা আবি থেমে থেমে বলে। রাহি। নীলা মুচকি হাসে। ডাক্তার বলেছে আবি ভালো হবে। আর আবি এর কথা শুনে বোঝা যাচ্ছে, কারণ সে স্বাভাবিক করে কথা বলতে পারছে। রাহি নামের পাগলটা হাসতে হাসতে বেরিয়ে যায়। আবি দেখে নীলার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। পিছনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। চিকন গাছের ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে হাতে কাস্তে। চিকন গাছের ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে কাস্তি নিয়ে। আরেকজন মোটার, সে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে চিকন ছেলেটা ছেলে নিয়ে। আর পাশেরটার কথা নীলা ছাড়া কেউ জানে না। নীলা আবির মাথায় আর দাড়িতে হাত দিয়ে বলে, তোমাকে একদম হিরোর মতো করে দেব। পিছনে দেখছো ছেলেরা দাঁড়িয়ে আছে, সব কিছু পরিপাটি করে দেবে। একজন চুল দাড়ি কাটে, আরেকজন ফ্যাশন ডিজাইনার। তোমাকে পুরো হিরোদের মতো বানিয়ে দেবে। তোমার জন্য নতুন ড্রেস এনেছি, পরিয়ে আমাদের বাসায় নিয়ে যাব। তোমার বন্ধুকেও নেব, কিন্তু তোমার বন্ধু তো চলেই গেল। আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। তোমার ভার্সিটির সামনে আর থাকতে হবে না। নীলা চিকন গোছের ছেলেটাকে ইশারা করে আবির চুল দাড়িটা কাটার জন্য, কিন্তু আবি জোরে চিৎকার করে বেড থেকে পালানোর চেষ্টা করে। কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না। ডাক্তার দৌড়ে আসে। ঘুমের ইঞ্জেকশন দিতে সেও ব্যর্থ হয়। দরজাটা আটকে দেয় ডাক্তাররা। পুরো রুমে সে ছোটাছুটি করতে থাকে। শেষে নীলা আবির কাছে যায়। নীলা ওর হাত ধরে বলে, আচ্ছা তোমার সব কাটতে হবে না, একটু ছোট করো, চুলগুলো উপরে বেঁধে রেখো, আর দাড়িটা একটু ছোট করে সাইজ করে নাও। একদম সবই কাটা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, আসো তুমি বিছানায় বসো, আমি তোমার হাত ধরে রাখছি। সব কিছু কাটবে না, শুধু ঠিক মতো সাইজ করে দেবে। আবি বিছানায় যেয়ে বসে। চিকন ছেলেটা কোনো রকম খুব সীমিতভাবে আবি পাগলের চুলার দাড়ি কেটে দেয়। মোটামুটি ভালো লাগে নীলার এমন কাটিংয়ে। নীলা মুচকি হাসতে থাকে। ডাক্তারদের বলে, এখানে জামা কাপড় আছে, ওকে পরিয়ে দিই। আমি ওকে আমার বাসায় নিয়ে যাব। শোনো আবি, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। আমার বাবা অনেক ভালো, তোমাকে আদর করবে, তোমাকে হিরোদের মতো দেখতে লাগবে। আবি কিছু বলে না, মুচকি হাসলো একটু। কোনো রকমে দাড়ির গোপ আবির চুল কাটা হয়েছে। ডাক্তারদের সাথে ফ্যাশনাল ছেলেটা আবিরকে নিয়ে অন্য রুমে যায়। বেশ কিছু সময় পর আবিরকে নিয়ে সামনে আনা হয়। সাদা শার্টের উপরে কালো স্যুট, কালো টাই পেন্ডা, সাথে সাদা মোজা, কালো দামি শু, বাম হাতে দামি ঘড়ি। চুলে জেল দিয়ে মাথার মাঝখানে ছোট্ট করে খোপা বানিয়ে দেওয়া হয়েছে। দাড়িগুলো বেশ গোছালোভাবে চিরুনি দিয়ে গুছিয়ে রাখা হয়েছে। হুট করে দেখলে সবাই বলবে আবি একজন পেশাদার বিজনেসম্যান। নীলা হা করে তাকিয়ে থাকে আবির দিকে। গা থেকে বডি স্প্রে করা সেন্ট নীলার নাকে আসে। নীলা পা থেকে মাথা অবধি দেখে। নীলা কখনো ভাবেনি আবিকে এভাবে দেখবে, যেন মনে হচ্ছে কোনো বলিউড মুভির হিরোদের মতো। নীলা আবির কাছে যায়, ওর হাত ধরে। আবি নীলাকে দেখে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। সেজন্য ডাক্তার বলেছে আবিকে যদি শান্ত রাখা হয় তবে তা নীলাকে ওর সামনে আনা দরকার। নীলা পারবে ওকে সুস্থ করতে। নীলা ওকে নিয়ে বের হয়। রাত 9টা বাজে। দোতলা বাড়ির ভিতর থেকে একজন কালো কোট, মুখে মাস্ক পরে বের হচ্ছে। বাড়ি থেকে কিছু দূর আসার পর লেটার বক্স দেখতে পায়। সে অচেনা আগন্ত ব্যক্তিটি লেটার বক্সের দিকে এগিয়ে যায়। লেটার বক্সের সামনে কিছু সময় দাঁড়িয়ে আশেপাশে তাকায়। আগন্ত অনেকটা দূরে একটা কালো রঙের গাড়ি দেখতে পায়। গাড়ির মধ্যে বসে থাকা একজন ব্যক্তির দিকে আগন্ত ব্যক্তিটা খুব ভালো করে চেনে। শুধু সে নয়, দেশের অনেক লোকই তাকে চেনে। আগন্ত কিছু সময় তাকে দেখে লেটার বক্স জড়িয়ে একটি বাড়ি দেয় লোহার রড দিয়ে। লেটার বক্স ভেঙে পড়ে। আগন্ত দেখে একটা লাল খাম সাথে কালো গোলাপ। আগন্ত মুচকি হাসলো। একটা লাল খাম, একটা সাদা কাগজে কিছু লেখা, একটা কালো গোলাপ, দূরে থাকা একটা কালো গাড়ি, একটাই কালো রাত মনে করিয়ে দেয় হিংস্রতা। লাল খামটি হাতে নেয়, উপরে লেখা মেহরাব। আগন্ত দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে তাকায়। মেহরাব সাহেব বসে থাকে। আগন্ত ব্যক্তিটার দিকে মুখে মুচকি হাসি দিয়ে চলে যায়। মেহরাব সাহেব ভাবে
নিলয়কে শেষ করার এটা একটি গুটির চাল, নিলয়ের বোন। তবে আমি সব কিছু দিয়ে তৈরি করেছি, সে রাফিয়ানকে ধ্বংস করবে, আর এটাই হলো নিলয়ের বোন। লেটার বক্স থেকে অচেনা আগন্তটি একটি লাল খামে মোড়া সাদা কাগজ দেখতে পায়। কোটের পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে মাথার হুড, টুপি আর নিচে নামিয়ে নেয়। মাস্ক খুলে সিগারেটে কয়েকটা টান দিয়ে কালো পিস্তলের রাস্তায় ছুঁড়ে মারে। মাস্কটা আবার পরে নেয়। লেটারটি ভাঁজ খোলে নেই ও। কালো গোলাপটা ছুঁড়ে ফেলে বহুদূর। কাগজের লেখাগুলোর উপরে চোখ বোলাতে থাকে। শূন্যতাকে নয়, বরং নিজের অস্তিত্বকে প্রাধান্য দাও। শূন্যতা তোমাকে স্পর্শ করার আগে তুমি তোমার অস্তিত্বকে হিংস্র করে তোলো। তোমার খুব কাছের একজন শত্রু যে তোমার আশেপাশেই আছে, নাম সালমান। খুঁজে নাও নিজের শিকার। নিচে লাল রং দিয়ে লেখা ওয়েলকাম রাফিয়ান। আগন্তুক রাফিয়ান তার পকেট থেকে লাইটার বের করে চিঠিটা জ্বালিয়ে দেয়। পকেটে হাত গুজে নিয়ে সে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। মেহরাব সাহেব বাড়ির মধ্যে প্রবেশ করে। গাড়ি থেকে নামতেই বাড়ির ভিতর থেকে জোরে জোরে হাসির শব্দ আর কেমন যেন ভাঙচুরের শব্দ শোনা যায়। মেহরাব সাহেব তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। দেখে ওনার প্রিয় ফুলদানি একটি অচেনা ছেলে ফ্লোরে ছুঁড়ে মারছে। সামনে নীলা দাঁড়িয়ে হাসছে। মেহরাব সাহেব নীলা বলে ডাকতে আবি নামের নতুন ছেলেটা দৌড়ে নীলার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। নীলা বলে, ভয় পেও না আবি, ইনি আমার বাবা। খুব ভালো একজন মানুষ। বর্তমানে তিনি দেশের একজন মন্ত্রী। তুমি ভয় পাচ্ছ কেন? আবি নীলার হাত শক্ত করে ধরে মেহরাব সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব ছেলেটার দিকে তাকায়। চুলগুলো বেশ লম্বা, তবে গুছিয়ে মাথার উপরে বাঁধা আছে, আর দাড়ি গোপ এতটাই বড় যে ঠিক মতো চেনাই যাচ্ছে না ছেলেটার মুখটা দেখতে কেমন। তবে সবকিছু বেশ পরিপাটি করে রাখা, তে স্মার্টও লাগছে। কেউ? আসলে ও হলো আমার এক পুরনো বন্ধু। অনেকদিন গ্রামে থাকতো, তাই নিয়ে এসেছি। বুঝতেই পারছো গ্রাম থেকে আসা ছেলেরা কেমন হয়। তোমাকে ভয় পাচ্ছে। ওর নাম আবি। আবি? নামটা তো বেশ। ছেলেটা দেখতে যেমন তার থেকে বেশি ভীতু। নেশাচর হিসেবে কাজে লাগবে। আহ বাবা, তুমি না সব সময় যাকে দেখো তাকে নিজের কাজে লাগাও। আচ্ছা, পরে কথা হবে।